আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার শুধু মানুষ হারায় উপন্যাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। চলে এসেছি চতুর্থ পর্ব নিয়ে। কণ্ঠে আছি আমি আসমা। তাহলে শুরু করা যাক আমার শুধু মানুষ হারায় উপন্যাসের চতুর্থ পর্ব। লিখতে লিখতে সে কখন ঘুমিয়ে ছিল শাহানা নিজেও জানে না। জানালার ফাঁকে ভোরের আলো মুখে আসতেই ঘুম ভেঙে গেল শাহানার। বেশ কিছুদিন হয় অফিসেও যায় না, যদিও মিহির আসবে বলে অফিস থেকে আলাদাভাবে ছুটি নেওয়া আছে। তবু শাহানার নিজেকে কেমন দায়িত্বহীন বলে মনে হচ্ছে। কত রকমের কাজ ফেলে রাখা অফিসে, কত মানুষের কত কাজের কথা দেয়া আছে। সে যে অসুস্থ হলো শাহানা, এরপর আর অফিসের নাম নেই। যদিও নাজিমুদ্দিন এ নিয়ে আলাদাভাবে শাহানাকে প্রেশার দিচ্ছে না, বরং তিনিই বলেছেন, আপনি নিজেকে সময় দিন, এদিকটা আমি দেখব। তবে নাজিমুদ্দিনের এই কথার উপর ভরসা করে ছুটিতে থাকা কতটা ঠিক এটা শাহানা বুঝতে পারছে না। কিন্তু এদিকে ছুটি না নিয়েও তো উপায় নেই, কারণ মিহির দেশে। প্রয়োজন হলে জব ছেড়ে দিতে হবে, তবুও এখানে আফসোস করা যাবে না। যদিও মিহির আসার বিষয়টা জানিয়েই শাহানা আরও কটা দিন বেশি ছুটি নিয়েছে। শাহানার চলতি নিয়মের কেমন এক পরিবর্তন এসেছে। আজকাল নিজেকে নিজেই বুঝতে পারে না শাহানা। হঠাৎ শাহানার কাছে হাসির শব্দ এলো। এত সকাল সকাল কে হাসছে? শাহানা বেলকনির দিকে এগোতেই দেখে পাশের রুমের বেলকনিতে মিহির দাঁড়িয়ে। মিহিরের হাতে ফোন, কেউ একজন ভিডিও কলে আছে। ফোন লাউড স্পিকারে রাখা। শাহানা নিজেকে আড়াল করে দেখছে। মিহির হাসতে হাসতে বলছে, বাবা শোনো না, তুমি তো পুরো কথা শোনোই না। তারপর কি হলো জানো? আমার পাশের সিটের আঙ্কেল অনবরত নাক ডাকলো। তুমি যদি একবার সেই নাক ডাকা শুনতে, কি যে বিদঘুটে। এই বলে মিহির আবার হাসতে থাকলো। বোঝা গেল ও পাশ থেকে মাহফুজ হাসছে। হাসতে হাসতে বলল, তুই যে এমন অন্য লোকের নাক ডাকা শুনে হাসছিস, তোর বাপেও তো নাক ডাকে। ধর আমি এমন কোনো লং জার্নিতে ঘুমিয়ে নাক ডাকছি, তখন যদি অন্য কেউ হাসে আর বিদঘুটে বলে। মিহির একটু রাগান্বিত ভঙ্গিতে বলল, যে এমন কথা বলবে তাকে এক ঘুষিতে নাক ফাটিয়ে দেব। মিহিরের মুখে এই কথা শোনা মাত্রই শাহানা নিজেকে আড়াল করতে না পেরে ওপাশ থেকে হেসে ফেলল। বিষয়টার জন্য মিহির একদম প্রস্তুত ছিল না। শাহানার হাসি শুনেই মিহির ঘুরে তাকালো শাহানার দিকে এবং খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যালো, গুড মর্নিং। বাবা ফোন রাখি, পরে কল দিব, বাই। এই বলে মিহির ফোনটা কেটে দিল। শাহানা মুচকি হেসে মিহিরের দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং। তুমি এত সকালে উঠো? বেশিরভাগ সকালে উঠি, তবে আজ মনে হয় একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি। আর তাছাড়া আমার অভ্যেস ঘুম ভেঙেই আগে বাবার মুখ দেখি। যেদিন ঘুম থেকে উঠে বাবার মুখ দেখতে পারি না, সেই দিনটাই আমার সবচেয়ে খারাপ যায়। ওহ, একবার কি হয়েছিল জানেন? আমি ঘুম থেকে উঠে দেখি বাবা বাড়িতে নেই। আমি তন্ন তন্ন করে বাবাকে খুঁজতে লাগলাম সারা বাড়ি, কোথাও পেলাম না। এদিকে আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। বাবাকে না পেয়ে আমি এভাবেই মন খারাপ করে স্কুলের দিকে চলে গেলাম। শাহানা মিহিরের কথা খুব গুরুত্ব সহকারে শুনছে এবং খুব অবাক হয়ে বলল, তারপর কি হয়েছিল? মিহির মুখটা মলিন করে বলতে লাগলো, সেদিন সারাটা দিন আমার খারাপ গিয়েছে। অকারণে স্কুলে মিসের কাছে ঝাড়ি খেয়েছি, ট্রেন মিস করেছি, রাস্তায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। এমন অনেক খারাপ কিছু হয়েছিল সেদিন। এরপর থেকে আমি ঘুমিয়ে আছি। বাবা যদি কোথাও চলেও যায়, আমাকে দেখে তারপর যায়। শাহানা মিহিরের দিকে তাকিয়ে দেখছে। ভোরের সকালে
মেয়েটাকে দেখতে কি স্নিগ্ধ লাগছে, কি মায়া মুখটাতে, একেবারে বাবার মতো মিষ্টি চেহারা পেয়েছে। শুনেছি বাবার মতো চেহারা পাওয়া মেয়েরা নাকি ভাগ্যবতী হয়। এইভাবেই তো শাহানার মনে হলো। ছোটবেলায় তো সবাই শাহানাকে বলতো বাবার মতো মুখ দেখতে, সুখ কপালি হবি কত কি। এই ভেবে শাহানা এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এদিকে আজ সকাল সকাল রাহেলা আসবে বলার পরেও আসেনি। শাহানা নিজেই রুটি বানাচ্ছে। মিহির শাহানার কাছে এসে অবাক হয়ে বলল, আপনার রুটি তো দেখি গোল হয়। শাহানা হাসতে হাসতে বলল, রুটি তো গোলই বানাতে হয়। কেন, তোমার বাবা কি রুটি লম্বা বানায়? এই বলে শাহানা আবার হাসল। না, বাবা তো বলেছিল অন্য কথা। কি কথা? বাবা বলেছিল পৃথিবীর সব মানুষের রুটি গোল হলেও তোমার মায়ের বানানো রুটি মানচিত্রই থাকবে। মিহিরের কথা শুনে শাহানার বুকের মধ্যে কেমন খচখচ করে উঠল। শাহানা চেষ্টা করল নিজেকে সামলে নেবার। এরপর হাসি হাসি মুখ করে বলল, মিহির, তুমি বাংলাদেশে কোথায় কোথায় ঘুরবে, কোনো প্ল্যান করেছ? মিহির খুব আনন্দের সাথে বলল, আমি ঠিক করেছি গ্রামে যাব। একেবারে গ্রাম, যেখানে অনেক সবুজ। শাহানা মিহিরকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। কে বলবে এই মেয়ে ভিনদেশে বড় হয়েছে, যার নারীর সাথে মিশে আছে দেশের মাটি। তার চিন্তার জগৎ তো এমনই হওয়ার কথা। মিহির টেবিলে বসে রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে দিচ্ছে। শাহানা তাকিয়ে দেখছে, একটা খুব চেনা মুখ লুকিয়ে আছে মিহিরের মুখের ভেতরে। সেই মুখের মাঝে একটা সময় কত কিছু দাবি, কত অভিমান, কত অভিযোগ লুকিয়েছিল। তখন শাহানা মিহিরের চেয়ে বয়সে আরেকটু বড় হবে, 15 থেকে 16 এমনকি হবে হয়তো। তখন মন অপেক্ষা বুঝতো না, যা বুঝতো তা হলো আবেগ। সবকিছু সুন্দর নিয়মে চলছিল। কিন্তু হঠাৎ একদিন শাহানার মা কুসুম রানী বুকের ব্যথা ওঠে। সেই ব্যথা এই শহরের কোনো বড় ডাক্তার থামাতে পারেনি। অবশেষে কুসুম রানী মারা গেলেন। মুহূর্তেই শাহানার জীবনে নেমে এলো এক নিকষ অন্ধকার। শাহানার বাবা একা হামিদুর রহমান তখন 2 ছেলে সন্তান ও 1 কন্যা সন্তান নিয়ে পড়লেন অথৈ সাগরে। সবাই বলেছিল বিয়ে করলে সব স্বাভাবিক হবে, নয়তো এই ছোট ছোট বাচ্চাদের কে দেখবে। শাহানাকে নাই বিয়ে দেয়া গেল, কিন্তু এই 2 ছেলে, এদের বয়স তো কম, মা ছাড়া তো এরা কিছু বোঝে না। হঠাৎ করে বাড়ির সবাই একদিন খেয়াল করলো শাহানার পরিবর্তন। শাহানা তার ছোট ছোট 2 ভাইকে গালে তুলে ভাত খাইয়ে দিচ্ছে। হামিদুর রহমান দেখলেন তার ছোট মেয়েটি আস্তে আস্তে কখন যে বড় হয়ে গেছে। আনন্দে হামিদুর রহমানের চোখে জল আসলো। এটাই কি তবে পৃথিবীর নিয়ম, যে মানুষটা আমাদের সবকিছু আগলে রাখে, একটা সময় গিয়ে আমরা সেই মানুষটার শূন্য স্থান পূরণ করে ফেলি? এভাবে চলতে চলতে শাহানা একটা সময় উচ্চ মাধ্যমিক পাশ করলো। হামিদুর রহমান ভালো একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলেন শাহানাকে। সেই সাথে বড় হচ্ছে অয়ন ও শয়ন। এই 2 ছেলেকে নিয়ে হয় হামিদুর রহমানের সবচেয়ে বড় জ্বালা। এরা বড় হয়েও বড় হয় না। একজনের মন খারাপ হলে আরেকজন কাঁদে, একজনের অসুখ হলে আরেকজনেরও অসুস্থ হয়। মাঝে মাঝে হামিদুর রহমান এদেরকে নিয়ে ক্লান্ত হয়ে যায়, যদিও এদের বেশিরভাগ দায়িত্ব শাহানা নিজেই দেখে। একদিন হামিদুর রহমান মেয়ের বইয়ের পাতা উল্টোতে দেখে একটি কাগজের পৃষ্ঠা। সেখানে গোটা অক্ষরে লেখা, পৃথিবী জুড়ে গল্প হোক, থাকুক ঘিরে মায়া, দহন দিয়ে তীক্ষ্ণ তাপে, যারা ছিল ছায়া। 4 লাইনের এই লেখার নিচে ছোট করে নিজের নাম ও তারিখ লিখে রেখেছে শাহানা। বাবা হিসেবে মেয়ের মধ্যে এমন সাহিত্যের ধারা দেখে মুগ্ধ হলেন হামিদুর রহমান। তিনি খুঁজতে থাকলেন মেয়ের বইয়ের পত্রের মধ্যে আর এমন কোনো লেখা আছে কিনা। মাঝে মাঝেই
হামিদুর রহমান এভাবে লুকিয়ে মেয়ের লেখা পড়তেন। একদিন শাহানা হুট করে একটা পত্রিকার কাগজ নিয়ে বাসায় ঢুকলো। হামিদুর রহমান পত্রিকার পাতা বুকের সাথে জোর নিয়ে বললেন, আমার মেয়ের লেখা পত্রিকাতে চেপেছে। আনন্দ চোখ মুছলেন। আহা, আজ যদি কুসুম রানী বেঁচে থাকতেন কতই না খুশি হতেন। এভাবেই একদিন হামিদুর রহমান লুকিয়ে লুকিয়ে মেয়ের বইয়ের ভাঁজে লেখা খুঁজছিলেন। হঠাৎ তিনি শাহানার বইয়ের মধ্যে একটা চিঠি দেখতে পেলেন। চিঠির ভাঁজ খুলতেই সেই চিঠির ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটি শুকনো বকুল। এ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না হামিদুর রহমান। শাহানাও ভাবেনি এভাবে অপ্রস্তুতভাবে বাবার মুখোমুখি হতে হবে তাকে। হামিদুর রহমান যখন শাহানাকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, এটা কি আসলেই সত্যি? শাহানা নির্লজ্জের মতো উত্তর দিল, আমি মাহফুজকে ভালোবাসি বাবা। মেয়ের মুখে এমন কথা শোনার জন্য হামিদুর রহমান একেবারেই প্রস্তুত ছিলেন না। আবার মেয়েকে দোষ দিতে পারছেন না। মা মরা মেয়ে, আজ ওর মা বেঁচে থাকলে হয়তো এমন কিছু হতো না। সব কিছুর জন্য হামিদুর রহমান নিজেই নিজেকে দোষারোপ করছেন। পরে মেয়েকে জানালেন ছেলের বিস্তারিত তাকে জানাতে এবং ছেলের গার্ডিয়ানকে আমার সাথে যোগাযোগ করতে বলো। শাহানা হন্তদন্ত হয়ে মাহফুজকে কল করে সব জানান। মাহফুজ বলল, তুমি একদম ভেবো না, আমি সব দেখব। আমি এখনই বাসায় কথা বলে সব ঠিক করছি। তখন মাহফুজ মাত্র জবে জয়েন করেছে। তবে শাহানার কথা মাহফুজের বাড়ি থেকে অনেক আগে থেকেই জানবে নাই বা কেন? আজ 8 বছরের সম্পর্ক। শাহানা যখন একেবারে ছোট, হাই স্কুলে পড়ে, তখন থেকে তাদের সম্পর্ক। কি আশ্চর্য, এমন একটা সম্পর্ক এতদিন ধরে কাউকে কিছুই বুঝতে দেয়নি। সকাল গড়িয়ে রাত গেল, মাহফুজ কল দেয় না। সব চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এদিকে হামিদুর রহমান মেয়েকে বোঝাচ্ছেন, এমন ছেলে অনেক আসবে যাবে জীবনে, এগুলো পাত্তা দিলে চলবে না। কেরিয়ার গোছানোর সময় বারবার আসবে না। তোমার কেরিয়ার নিয়ে ভাবো শাহানা। বাবা হিসেবে আমি চাই আমার মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হোক। শাহানা বাবার মুখের এসব কথা শুনে বেশ বিরক্তির স্বরে বলল, তুমি কেন বুঝছো না বাবা? আমি মাহফুজকে ভালোবাসি। হামিদুর রহমান তার মেয়ের এমন পরিবর্তনে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তার ছোট মেয়েটি এভাবে মুখের উপর কথা বলা শিখে গেছে। বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকুও হারিয়ে ফেলেছে মেয়েটা। মাথার উপর আকাশ সমান চিন্তা ভেঙে পড়ল হামিদুর রহমানের। এমন বিষয় কারো সাথে শেয়ার করতে পারছে না। মেয়ে প্রেমে পড়েছে। লজ্জার মাথা খেয়ে এই কথা কাকে বলতে যাবে? অবশেষে পরদিন সকাল 10টার দিকে হামিদুর রহমানের ফোনে কল আসলো। হামিদুর রহমান এ পাশ থেকে ফোন রিসিভ করে কানে ধরতেই ফোনের ওই পাশ থেকে একজন বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি দেলোয়ার বলছি, মাহফুজের দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আঙ্কেল, আমি মূলত কল করেছি মাহফুজ আর শাহানার বিষয়টা নিয়ে কথা বলার জন্য। হামিদুর রহমান গম্ভীর কণ্ঠে বললেন, মাহফুজকে? এই ছেলের বিষয়ে তো আমি কিছুই জানি না। এই ছেলের সাথে দয়া করে আমার মেয়েকে জড়াবেন না, আমি অনুরোধ করছি আপনার কাছে। আর তাছাড়া আমার মেয়ে এখনো অনেক ছোট। প্লিজ আঙ্কেল, এভাবে বলবেন না। ওরা দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে। এতদিনের সম্পর্ক আপনি এভাবে ভেঙে দেবেন না প্লিজ। আর তাছাড়া মাহফুজ খুব ভালো ছেলে, আমি ছোট থেকে ওকে চিনি। আপনি ওদের দিকে তাকিয়ে ওদের সম্পর্কটা মেনে নিন প্লিজ। আরে আশ্চর্য তো, কে আপনি? ফোন রাখুন, এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না। আর আমার মেয়ের নাম নিয়ে কোনো ছেলের সাথে সম্পর্কের কথা বললে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। নিরুপায়ের মতো দেলোয়ার আবারও ফোনের ওপাশ থেকে হামিদুর রহমানের অনুরোধ করে যেতে লাগলো।
হামিদুর রহমান বিরক্ত কণ্ঠে বলে উঠল, ফোন রাখুন, এই বিষয়ে আমি আপনার সাথে আর একটি কথাও বলতে চাই না। এই বলেই দেলোয়ারের মুখের উপর হুট করে ফোন কেটে দিলেন হামিদুর রহমান। ফোন রেখেই হামিদুর রহমান অনবরত ঘামতে লাগলেন। তিনি নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। এইসব টেনশনে সারাটা দিন না খেয়ে বাড়ি ফিরলেন। বাড়িতে ঢুকতেই দেখে বারান্দার কাছে শাহানা বসে। হামিদুর রহমান শাহানাকে দেখেও না দেখার ভান করে ভেতরে চলে যেতে গেলে শাহানা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, বাবা দাঁড়াও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। হামিদুর রহমান মেয়ের কাছে অনেকটা মিনতির স্বরে বললেন, মা রে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজ এসব কথা বলার মন মানসিকতায় নেই, কাল সকালে কথা বলি। বাবার উত্তরে শাহানা অনেকটা ক্ষিপ্তভাবেই বলে উঠল, আমার কথা তোমাকে শুনতেই হবে বাবা। তুমি মাহফুজের দুলাভাইকে অপমান করেছো কেন? আমি কাউকে অপমান করিনি, যেটা সঠিক মনে হয়েছে তাই বলেছি। নিজের মেয়ের সম্পর্কে কেউ অন্য একটা ছেলেকে জড়িয়ে উড়ো কথা বলবে, আমি বাবা হয়ে তা মেনে নিতে পারবো না। উড়ো কথা কেন হবে বাবা? আমি তোমাকে বলছি, তারপরও কেন তুমি বুঝতে পারছো না? আমি মাহফুজকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে মাহফুজকেই করব। হামিদুর রহমান মেয়ের মাথায় হাত রেখে বলল, মামুনি, তুমি এখনো অনেক ছোট, সামনে তোমার পুরো কেরিয়ার পড়ে আছে, আগে নিজেকে গোছাও, এসব নিয়ে ভেবো না। আমি চাই তুমি সুখী হও, জীবনে অনেক বড় কিছু করো। শাহানা বাবার মুখের উপর চটাং করে উত্তর দিল, মাহফুজকে সাথে নিয়েই আমি আমার জীবনে বড় কিছু হতে চাই বাবা। ওকে আমি চিনি, ও অনেক ভালো ছেলে বাবা। হামিদুর রহমান যেন তার মেয়ের মুখে এসব কথা কোনোভাবেই নিতে পারল না। এই যেন অন্য এক শাহানা। মেয়ের কথার আর কোনো উত্তর না দিয়ে ঘরের ভেতরে চলে গেলেন। শাহানা বাবার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বলল, বাবা দাঁড়াও, আমার কথার উত্তর না দিয়ে যাবে না। হামিদুর রহমান শান্ত গলায় বললেন, পাশের ঘরে তোমার ছোট ভাইয়েরা, ওরা কি শিখছে বলো, নিজেকে শান্ত করো মা, সব কিছুতে এতটা উন্মাদ হইও না মা, তুমি না আমার ভালো মা। প্লিজ বাবা, অভিনয় করবে না, তোমার এসব অভিনয় আমার একদম ভালো লাগছে না। ছি মা, এগুলো কি বলো? বাবা তোমার ভালো চাই, যদি ভালো চাও তাহলে মাহফুজের সাথে বিয়ে দিয়ে দেখাও, তাহলে বুঝবো তুমি আমার কতটা ভালো চাও। হামিদুর রহমান নিজের মেয়ের মাথায় হাত রেখে বললেন, আজ মনে হচ্ছে কি জানিস, তোর মা মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমি বেঁচে থেকেও মরতে পারলাম না। শাহানার জিদ, আবেগ কিংবা ভালোবাসার কাছে তার বাবার স্নেহ আজ নিতান্তই তুচ্ছ। এমনকি বাবার চোখের পানিতেও শাহানার আজ কিছুই যায় আসে না। অবশেষে মেয়ের সেই জেদের কাছে হার মেনে নিতে হলো হামিদুর রহমানকে। কাবিননামাতে সই করার আগ মুহূর্তেও হামিদুর রহমান নিজের মেয়ের কাছে গিয়ে বললেন, মা রে, এখনো সময় আছে, তুই বল তুই বিয়ে করবি না। আমি এই ছেলের বিষয়ে খোঁজ নিয়েছি, সবেমাত্র পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে। এই ছেলে জীবনে সাংসারিক হবে না, সারাদিন খেলাধুলা নিয়ে পড়ে থাকে, ভদ্রতা ব্যাপারটাও এই ছেলের মধ্যে নেই। অনেক বড় পরিবার ওদের, সব কিছু সামলাতে গিয়ে হয়তো তোর পড়াশোনাটা থেমে যাবে মা। আমি তোকে অনেক দূর অবধি দেখতে চাই মা, এখনো সময় আছে, আর একটু ভাব মা। শাহানা কাবিননামায় সই করে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি মাহফুজকে সাথে নিয়েই অনেক দূর অবধি যাব, দেখে নিও। মেয়ের কথার উপর ভরসা না রাখতে পেরে হামিদুর রহমান আগেই মাহফুজের পরিবারের সাথে কথা বলে ঠিক করেছিল তার মেয়েকে পড়াশোনার সুযোগ দিতে হবে, সেই সাথে তার মেয়ে লিখতে পছন্দ করে, এই জায়গাতে যেন কখনো ভুল করেও কোনো বাধা না আসে। এরপর শুরু হলো শাহানা আর মাহফুজের নতুন সংসার। সব কিছু এলোমেলো, তবু এক আলাদা শান্তি। প্রিয় মানুষের সাথে একসাথে ঘুমাতে পারার মতো শান্তি আর কোনো কিছুতেই হয় না। ঠিক মিহির যেভাবে চেয়ারে বসে রুটির টুকরো ছিঁড়ে মুখে দিচ্ছে, এভাবেই মাহফুজ বসে চোখের সামনে খেত আর বলতো, পৃথিবীর সব রুটিগুলো
গোল হলেও তোমার রুটি মানচিত্রই থাকবে। সময়ের টানে সেই সুখের দিনগুলো বদলায়। হঠাৎ মিহিরের চিৎকার। শাহানায় তাকিয়ে দেখে মিহির চিৎকার দিয়ে ছুটে আসছে তার দিকে। শাহানা কিছু বুঝে ওঠার আগেই মিহির ছুটে এসে শাহানাকে জোরে ধাক্কা দিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। গল্পটা কেমন লেগেছে? চতুর্থ পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন। পঞ্চম পর্ব নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।